এখন যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন আমেরিকার যে কমান্ড রয়েছে তারা বারবার এই বিষয়টা প্রকাশ করছে যে আমরা এতগুলো নৌজাহাজ ডুবিয়ে দিয়েছি, ইরানের এত জায়গায় আক্রমণ করেছি। এই তথ্যগুলো বারবার সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ আমেরিকা যেন দেখাতে চাইছে যে তারা ইরানের নৌবাহিনীর উপর প্রাধান্য প্রতিষ্ঠা করছে এবং নিজেদের শক্তি প্রদর্শন করছে। কিন্তু ইরানের যে জাহাজটির উপর আক্রমণ হয়েছিল সেই জাহাজটিকে নিয়ে এখন সত্য সামনে এসে গেছে। শেষ পর্যন্ত কেন ১১ ঘণ্টা ধরে শ্রীলঙ্কা ওই জাহাজটিকে তাদের বন্দরে ঢোকার অনুমতি দেয়নি। এদিকে আবার অন্যদিকে ইরান স্পষ্টভাবে জানিয়েছে যে ভারতও আমাদের বন্ধুত্ব ভাঙতে পারবে না, আমাদের সম্পর্ক খুবই মজবুত, আমরা সত্যিকারের বন্ধু। এমন পরিস্থিতি কেন তৈরি হচ্ছে? জিওপলিটিক্সে অনেক কিছুই ঘটছে। সব সময়ের মতো ওয়ার্ল্ড পলিটিক্সের এই এপিসোডে জানতে পারবেন অনেক কিছু, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই মুহূর্তে একটি বিষয় নিয়ে খুব বেশি আলোচনা চলছে। বলা হচ্ছে ভারত থেকে বের হওয়া একটি জাহাজ শ্রীলঙ্কার কাছাকাছি গিয়ে ডুবে যায়, আর আমেরিকা প্রকাশ্যে বলে দেয় যে হ্যাঁ, আমরা আক্রমণ করেছি। এরপর অনেক মানুষ প্রশ্ন তুলতে শুরু করেন, ভারত কেন সাহায্য করল না? ভারত কেন ওই জাহাজটির নিরাপত্তা নিশ্চিত করল না? আমি কালও বলেছিলাম যে ঘটনাটি ভারতের স্পেশাল ইকোনমিক জোনের বাইরে ঘটেছিল, কিন্তু তারপরেও অনেকেই জানতে চাইছিলেন যে ভারত কি সত্যিই কোনো সাহায্য করেনি। এই প্রশ্নের জবাবে ভারতীয় নৌবাহিনী একটি উত্তর দিয়েছে, কিন্তু তার আগে আমি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে দিই। অনেক মানুষ এটাও প্রশ্ন তুলছিলেন যে খামেনির মৃত্যুর পরে ভারত কেন কোনো শোক বার্তা বা সমবেদনা জানায়নি। এই নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। তো ইরানের দূতাবাস একটি অনুষ্ঠান আয়োজন করেছিল। এই ছবিগুলিতে আপনি দেখতে পাচ্ছেন। ওই অনুষ্ঠানে অবশেষে ভারতের পক্ষ থেকে ভারতের বিদেশ সচিব উপস্থিত হয়েছিলেন এবং তিনি ওই অনুষ্ঠানে গিয়ে সমবেদনা জানিয়েছেন। অর্থাৎ এটা বলা ঠিক নয় যে ভারত ইরানের পাশে দাঁড়ায়নি। অন্যদিকে এটাও দেখা গেল যে ভারতের সঙ্গে একটি নৌ মহড়া শেষ হওয়ার পর যখন ইরানের জাহাজটি এখান থেকে বের হয় এবং পরে টর্পেডোর নিশানায় পড়ে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রীও একটি বক্তব্য দিয়েছিলেন। স্ক্রিনে এই বক্তব্যটি শুনুন। That was a training ship, which was invited by the Indian Navy to take part in an exercise, and they went there as their guests, the Indians guests, and they did participate in that exercise, and they were in their way back home, and the ship was unarmed. So attacking an unarmed ship full of training officers and sailors is a war crime, I have to say. What type of battleship? এই বক্তব্যে বলা হয়েছে যে এটি ভারতের অতিথি ছিল। তারা কোথাও বলেননি যে এই ঘটনাটি ভারতের জলসীমার মধ্যে ঘটেছে, বরং তারাও বলেছেন যে আন্তর্জাতিক জলসীমায় একটি নিরস্ত্র জাহাজকে আমেরিকা যেভাবে লক্ষ্য করে আক্রমণ করেছে তা ভুল, এমন কাজ করা উচিত নয় এবং এই ধরনের আচরণ কাপুরুষ, আর আমরা এর জবাব অবশ্যই দেব। কিন্তু এখন শ্রীলঙ্কার সংসদে একটি বড় বিতর্ক শুরু হয়েছে। স্ক্রিনে আপনি একটি ভিডিও দেখছেন। একজন শ্রীলঙ্কান এমপি যে খুব রাগের সঙ্গে বলছেন যে যখন জাহাজটি এসেছিল তখন এই জাহাজটি বারবার শ্রীলঙ্কার কাছে অনুরোধ করছিল যে আপনারা আমাদের ডক করার অনুমতি দিন, আমরা আপনাদের বন্দরে ডক করতে চাই। তারা প্রায় 11 ঘণ্টা অপেক্ষা করেছিল, কারণ জাহাজটি নিরস্ত্র ছিল। তারা সরাসরি নিজেদের দেশে ফিরে যেতে চাইছিল না, কারণ সেখানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। তাদের কাছে সবচেয়ে নিরাপদ মনে হচ্ছিল যে শ্রীলঙ্কায় কিছু সময়ের জন্য থেমে থাকা। তাহলে আপনি তাদের অনুমতি কেন দেননি? এই ঘটনাগুলো থেকে প্রথমেই পরিষ্কার হয়ে যায় যে জাহাজটি ভারতের জলসীমার মধ্যে ছিল না। দ্বিতীয়ত, শ্রীলঙ্কা এখানে কিছুটা দেরি করেছিল। পরে অবশ্য শ্রীলঙ্কা সাহায্য করা শুরু করে, আর যখন তারা সাহায্য শুরু করে তখন তারা ভারতের কাছেও সাহায্যের আবেদন জানায়, কারণ শ্রীলঙ্কার নৌবাহিনীর পক্ষে একা এত বড় ঘটনা সামলানো সম্ভব নয়। আর এই কথার নিশ্চিত প্রমাণ কে দিয়েছে? ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে একটি প্রেস রিলিজ এসেছে যেখানে বলা হয়েছে যে জাহাজ আরিস দেনা ভারতে অনুষ্ঠিত মিলান 2026 নৌমহড়ায় অংশ নিয়েছিল, যা 15 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল। বিশাখাপত্তনমে এই মহড়া শেষ হয়েছিল। এতে অংশ নিয়ে জাহাজটি ইরানে ফিরে যাচ্ছিল। 4 মার্চ 2026-এর সকালে শ্রীলঙ্কার গালের কাছ থেকে প্রায় 20 নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় একটি আমেরিকান সাবমেরিন টর্পেডো নিক্ষেপ করে। সেই আঘাতে জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে প্রায় 130 থেকে 180 জন ক্রু সদস্য ছিলেন।
শ্রীলঙ্কার নৌবাহিনী প্রথমে ডিস্ট্রেস কল পেয়ে উদ্ধার অভিযান শুরু করে। তারা ৩২ জনকে জীবিত উদ্ধার করে এবং ৮৭টি মৃতদেহ উদ্ধার করে। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। ভারতীয় নৌবাহিনীও সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয়। কলম্বোর এমআরসিসি থেকে সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে সকাল ১০টার সময়ে একটি দীর্ঘ পাল্লার সামুদ্রিক টহল বিমান P-8I পাঠানো হয়। কাছাকাছি অবস্থান করা আইএনএস তরঙ্গিনীকে সেখানকার অনুসন্ধান এলাকায় পাঠানো হয়। এছাড়াও অন্য জাহাজ আইএনএস ঈশা এবং স্ট্যান্ডবাই বিমানগুলোকেও সাহায্যের জন্য প্রস্তুত রাখা হয়। এই পুরো ঘটনাটি শ্রীলঙ্কার সার্চ অ্যান্ড রেস্কিউ অঞ্চলের মধ্যে ঘটেছিল। তবুও ভারত সেখানে সহায়তা করেছিল, কারণ এটি ছিল একটি মানবিক উদ্ধার অভিযান। সমুদ্র আইনের নিয়ম অনুযায়ী এই ধরনের সাহায্য করা জরুরি। ভারতীয় নৌবাহিনী তাদের অফিসিয়াল বিবৃতিতে জানায় যে কল পাওয়ার সঙ্গে সঙ্গে তারা দ্রুত কাজ শুরু করে এবং শ্রীলঙ্কার নেতৃত্বে উদ্ধার অভিযানে সাহায্য করে। ইরান অবশ্য এটিকে কোনো পূর্ব সতর্কতা ছাড়া চালানো একটি হামলা বলে উল্লেখ করেছে। কিন্তু এমন নয় যে ভারত এই জাহাজটিকে কোনো সাহায্য করেনি। ভারতের সঙ্গে এখানে একটি সমস্যা হয়েছে। যদি ভারত এই বিষয়টি আগেই আপডেট করে দিত তাহলে আরও ভালো হতো। এখানে খুব বেশি বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল। ভারত সাহায্য করেনি, কিন্তু বাস্তবে ভারত সাহায্য করেছে। অন্যদিকে যদি ইরানের রাষ্ট্রদূতকে দেখি তাহলে তিনি কি বলছেন? Please, we had and have still very good relationship with India. Our relationship is not started last decade. It goes back to 300 years ago. And 300 years ago is very strong and cannot be damaged by something easily. Our relationship is more than the age of majority of the countries which already there. Our relationship was a tight relationship between Iran and India started 3,000 years ago. And during the life of Supreme Leader of Islamic Republic of Iran, Ayatollah Sayyid Ali Khamenei, তিনি বলেন যে দেখুন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই শক্তিশালী এবং এটি হঠাৎ করেই শেষ হয়ে যাওয়ার মতো নয়। যদি কেউ এমনটা ভাবেন তাহলে এমনটা হবে না। অন্যদিকে উপপররাষ্ট্রমন্ত্রীও এখানে এসেছেন, কারণ ভারতের রাইসিনা ডায়ালগ অনুষ্ঠিত হচ্ছে। এখানে তিনিও একটি বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যে তিনি বলেছেন যে আমাদের সভ্যতা খুবই প্রাচীন এবং আমরা বহুদিনের পুরনো বন্ধু। এমন নয় যে এই সব ঘটনার কারণে আমাদের বন্ধুত্বে কোনো ফাটল ধরবে বা কোনো বাধা তৈরি হবে। আমরা আগের মতোই থাকব। তবে বাস্তবে কথার সঙ্গে কাজের অনেক পার্থক্য থাকে। এই যুদ্ধের ফলাফল অনেক কিছু নির্ধারণ করবে। কিন্তু অন্তত এটুকু দেখা যাচ্ছে যে ভারত এই যুদ্ধে মানবিক সাহায্য করছে, কিন্তু কোনো পক্ষের হয়ে দাঁড়াচ্ছে না এবং কোনো পক্ষ নিয়ে প্রকাশ্যে অবস্থানও নিচ্ছে না। যাই হোক, এখন সামনে এই যুদ্ধের ফলাফল কি হয় সেটাই দেখার বিষয়। আপনার কি মনে হয় এই পুরো বিষয় নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানান। অন্যদিকে নেপালের রাজনীতিতে এই সময় একটি নাম খুব দ্রুত আলোচনায় উঠে এসেছে। সেই নাম হল বালেন শাহ। কয়েক বছর আগেও তিনি মূলত একজন র্যাপার হিসাবে পরিচিত ছিলেন, কিন্তু এখন তিনি নেপালের রাজনীতিতে এক নতুন মুখ, যাকে অনেকেই ভবিষ্যতের বড় নেতা হিসাবে দেখছেন। কাঠমান্ডুর মেয়র হওয়ার পর থেকেই তার জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। অনেক সাধারণ মানুষ মনে করেন তিনি পুরনো ধাঁচের রাজনীতির বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করছেন। তাই অনেকেই বলছেন ভবিষ্যতে তিনি নেপালের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়েও থাকতে পারেন। কাঠমান্ডুর মেয়র হিসাবে দায়িত্ব নেওয়ার পর বালেন শাহ বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। শহরের অনেক জায়গায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে তিনি অভিযান চালিয়েছেন, প্রশাসনের কাজকর্মে পরিবর্তন আনার চেষ্টা করেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। এই কারণে সাধারণ মানুষের মধ্যে তার ভাবমূর্তি একজন শক্ত নেতা হিসাবে তৈরি হয়েছে। অনেক তরুণও তাকে সমর্থন করছে, কারণ তারা মনে করছে যে তিনি নতুন ধরনের রাজনীতি করতে চান। তবে বালেন শাহকে ঘিরে শুধু নেপালের ভেতরেই আলোচনা হচ্ছে না, ভারতের দিক থেকেও তার কিছু সিদ্ধান্ত নিয়ে কথা উঠেছিল। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছিল তখন যখন কাঠমান্ডু মেট্রোপলিটন সিটিতে গ্রেটার নেপাল নামে একটি মানচিত্র দেখানো হয়। সেই মানচিত্রে ভারতের কিছু অঞ্চলকে নেপালের অংশ হিসাবে দেখানো হয়েছিল। এর মধ্যে উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের কিছু অংশও ছিল।
এই ঘটনা ভারতে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হয়েছিল। অনেক বিশ্লেষক বলেছিলেন এটি হয়তো ভারতের সংসদ ভবনে লাগানো অখণ্ড ভারতের ছবির প্রতিক্রিয়া হিসেবে করা হয়েছে। যদিও নেপাল সরকার এটিকে তাদের সরকারি অবস্থান বলে স্বীকার করেনি, তবুও এই ঘটনাকে ঘিরে দুই দেশের মধ্যে বেশ আলোচনা শুরু হয়। এরপর আরেকটি বড় বিতর্ক সামনে আসে আদিপুরুষ সিনেমাকে ঘিরে। ওই সিনেমার একটি সংলাপে বলা হয়েছিল যে সীতা ভারতের মেয়ে। এই বিষয়টি নেপালে অনেকের কাছে আপত্তিকর মনে হয়, কারণ নেপালের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মা সীতার জন্ম নেপালের জনকপুরে। এই ঘটনায় বালেন শাহ কড়া অবস্থান নেন। তিনি বলেছিলেন যদি ওই সংলাপ পরিবর্তন না করা হয় তাহলে কাঠমান্ডুতে ভারতীয় সিনেমা দেখানো বন্ধ করে দেওয়া হবে। পরে কিছু সময়ের জন্য সত্যিই ভারতীয় সিনেমার প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নেপালের রাজনীতিতে আরেকটি বড় বিষয় হল চীনের প্রভাব। গত কয়েক বছরে চীন নেপালে অনেক অবকাঠামো প্রকল্পে নিবেশ করেছে। রাস্তা, রেলপথ, জলবিদ্যুৎ প্রকল্প সহ অনেক ক্ষেত্রে চীনের অংশগ্রহণ বেড়েছে। এই প্রকল্পগুলোর বেশিরভাগই চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অংশ। তাই অনেক বিশেষজ্ঞ মনে করেন ভবিষ্যতে যদি বালেন শাহ মতো কোনো নেতা চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন তাহলে তা ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ হতে পারে। ভারত ও নেপালের সম্পর্ক অনেক পুরনো এবং খুবই ঘনিষ্ঠ। দুই দেশের মধ্যে খোলা সীমান্ত রয়েছে। নেপালের অর্থনীতিও অনেকটা ভারতের সঙ্গে যুক্ত। নেপালের বেশিরভাগ বাণিজ্যিক পথ ভারতের মধ্যে দিয়েই যায়। ভারত নেপালের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার। শুধু তাই নয়, নেপাল ও ভারতের সেনাবাহিনীর মধ্যেও দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে। অনেক নেপালি নাগরিক ভারতীয় সেনাবাহিনীতেও কাজ করেন। এই সব কারণেই এখন প্রশ্ন উঠছে ভবিষ্যতে যদি বালেন শাহ জাতীয় রাজনীতিতে আরও বড় ভূমিকা নেন তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক কোন দিকে যাবে। কিছু বিশ্লেষক মনে করেন যদি তিনি বেশি জাতীয়তাবাদী রাজনীতি করেন এবং চীনের দিকে ঝুঁকে পড়েন তাহলে দুই দেশের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হতে পারে। তবে অন্যদিকে এটাও সত্য যে নেপালের জন্য ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। ভারতও এই পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে। গত কয়েক বছরে ভারত সরকার নেপালের সঙ্গে সম্পর্ক আরও শক্ত করার চেষ্টা করেছে। অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ সহযোগিতা, বাণিজ্য এবং রেল যোগাযোগ মতো অনেক প্রকল্পে দুই দেশ একসঙ্গে কাজ করছে। সব মিলিয়ে বলা যায় বালেন শাহ এখন নেপালের রাজনীতিতে একটি নতুন ও আলোচিত নাম। তার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে এবং অনেকেই তাকে ভবিষ্যতের বড় নেতা হিসেবে দেখছেন। তবে তিনি ভবিষ্যতে ভারতের সঙ্গে সম্পর্ক কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ নেপালের রাজনীতির বড় সিদ্ধান্তগুলো শুধু নেপাল নয়, পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। তাই বালেন শাহের উত্থান এখন শুধু নেপালের বিষয় নয়, বরং ভারতের কূটনৈতিক আলোচনাতেও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।